এবার চকবাজারে আবাসিক ভবনে আগুন, ৭ ইউনিটে ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ। জানাবো দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে, বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, বলছেন শফিকুর রহমান। খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না, বললেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো পিলখানা শহীদ পরিবারের সন্তান, সাক্ষ্য দিতে গিয়ে বিশেষ কিছু কথা বলার জন্য চাপ নিতে হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার চকবাজারে আবাসিক ভবনে আগুন, ৭ ইউনিটে ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ। রাজধানীর চকবাজারে রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, চকবাজারে ৩তলা একটি আবাসিক ভবনে ৩য় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিটগুলো দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, চকবাজারে মূলত ২টি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি ৩তলা বিশিষ্ট, এর মধ্যে নিচতলার ডালের গোডাউন ও মিল, তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা, আর দ্বিতীয় ভবনটি ২তলা বিশিষ্ট। এই ভবনের নিচতলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় অফিস। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে, বললেন মির্জা ফখরুল। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সব চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, বলছেন শফিকুর রহমান। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক কু এর মতো কর্মকাণ্ডের চেষ্টা করছেন। শফিকুর রহমান বলেন, ৫ই আগস্টের পর যারা আবির্ভূত হয়েছেন তাদের সঙ্গে দায়িত্ববোধ থেকেই আলোচনায় বসা হয়েছিল, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তিনি জানান, ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। কেউ কেউ বলছেন জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে। এ ধরনের মানসিকতা দেশ মেনে নেবে না। তিনি আরও বলেন, হতাশা বা দিশাহীনতা থেকে কেউ বিভ্রান্ত পথে হাঁটতে চাইলে প্রয়োজনে আবারও ৫ই আগস্টের মতো গণ অভ্যুত্থান ঘটবে। তার ভাষ্য, ৫ই আগস্ট সন্ত্রাস ও ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল, প্রয়োজনে সেই শক্তি আবারও জেগে উঠবে। জামাত আমির অভিযোগ করেন, বিভিন্ন দল ও ব্যক্তির কর্মকাণ্ডে দেশ দুর্নীতিতে পিছিয়ে পড়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিপ্লবের পরপরই একটি গোষ্ঠী ব্যক্তি স্বার্থে জনগণের উপর চাপ বাড়িয়েছে, ফলে চাঁদাবাজি ও হয়রানিতে সমাজ জীবন অস্থির হয়ে উঠেছে। বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই এই চাপে কষ্ট পাচ্ছেন। তিনি দাবি করেন, ইসলামী দলের নামে চাঁদাবাজির দায় চাপানোর সুযোগ নেই। ৫ই আগস্টের পরিবর্তনের পর মানুষ স্বস্তির কিছুটা স্বাদ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না, বললেন রুমিন ফারহানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চায় না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডার হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর। তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি আরও বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন করেন, সরকার কি সত্যি গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে, পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা এ প্রশ্ন এখন প্রায় সবার মুখে। তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা, বর্তমানে তার কোনো লক্ষণ নেই, বরং সর্বত্র থমথমে পরিস্থিতি। কিছুদিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা, এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত। এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠান্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, অনেকে স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। রুমিনের ব্যক্তিগত মতো খুব শিগগিরই দেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। পিলখানা শহীদ পরিবারের সন্তান, সাক্ষ্য দিতে গিয়ে বিশেষ কিছু কথা বলার জন্য চাপ নিতে হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমি যখন সাক্ষ্য দিতে গিয়েছি, তখন বিশেষ কিছু কথা বলার জন্য বিভিন্ন মহল থেকে চাপ নিতে হয়েছে। তখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে হুমকি ধামকি আসে। ফাবলিহা বুশরা বলেন, প্রতিবেদন অনুযায়ী অপরাধী হিসেবে যাদের নাম উঠে আসছে তা দেখার পরে শুধুমাত্র কমেন্ট করতে পারবো, এর আগে কোনো কমেন্ট করতে চাই না। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকুক, এটাই আমরা চাই। সবার নিরাপত্তা চাই। তিনি বলেন, আমি যখন সাক্ষ্য দিতে গিয়েছি তখন বিশেষ কিছু কথা বলার জন্য বিভিন্ন মহল থেকে চাপ নিতে হয়েছে। যখন সেটা আমি কমপ্লাই না করি, তখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে হুমকি ধামকি আসে, লাঞ্ছনার শিকার হই, সেটা সোশ্যাল মিডিয়া কিংবা টকশোর মাধ্যমে। এমন অগণিত প্রমাণ আমাদের কাছে আছে। যদি এটা চলমান থাকে তবে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়ে বুশরা বলেন, আমাদের পূর্ণ আস্থা রয়েছে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সত্য জানতে পারব। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন যেন জনসমক্ষে প্রকাশিত হয়, কারণ বিডিআর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে। সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া বলেন, শেখ হাসিনা ভারতের স্বার্থে ও নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভারত বিরোধী কোনো সেনা কর্মকর্তা হলে তার অবস্থা পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার শিকার হতে হবে। এটাই মেসেজ ছিল সেই হত্যাকাণ্ডের। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে, আমরা ছাড়ব না। রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে। মীর জাফরদের বিচার করতে হবে, না হলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন বিচার থেকে রেহাই না পায়, সেজন্য সরকারের কঠোর ভূমিকা রাখতে হবে। নিরাপত্তাহীনতার সংখ্যা উল্লেখ করে শহীদ পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।